ফিউচার টেন্স নিয়ে আমরা এখন দেখব এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকে বোঝায়। তার মানে ভবিষ্যতে যদি তুমি কোনো কাজ করতে চাও তাহলে যে টেন্সের মাধ্যমে তুমি এটাকে প্রকাশ করবে সেটাই হচ্ছে আমাদের ফিউচার টেন্স। এবং অন্যান্য টেন্সের মতোই ফিউচার টেন্স হচ্ছে 4 ধরনের। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে তুমি যদি ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটাতে চাও বা তুমি যদি বলো ভবিষ্যতে তোমার কোনো একটা কাজ হবে বা ঘটবে, সেটাই আসলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে বোঝায়। তার মানে সাধারণত ভবিষ্যতে কোনো একটা কাজ যদি আমরা করতে চাই বা করাতে চাই তাহলে ওটাকে আমরা প্রকাশ করি ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সেরও অনেক ধরনের স্ট্রাকচার আছে। তার মধ্যে একদম প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেখানে কোনো না বোধক কোনো কথা থাকবে না। তার মানে আমরা যদি স্ট্রাকচারটা একটু দেখি, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, সাবজেক্টের পর শেল বা উইল বসিয়ে, ভার্বের একদম বিশুদ্ধ ফরম্যাট বসিয়ে, তারপর অবজেক্ট বসিয়ে, এক্সটেনশন বসিয়ে একটা দারুণ স্ট্রাকচার এখানে পাওয়া যায়। এবং এটা সাধারণত নর্মাল ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা ছিল সেটা। একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন মেরিনা উইল গো দেয়ার, দ্যাট মিনস মেরিনা সেখানে যাবে। এই যে মেরিনা যে সেখানে যাবে এটা একটা ভবিষ্যৎকাল বোঝায়। তার মানে মেরিনা স্টিল এখনও ওই জায়গাটাতে পৌঁছায়নি বা যায়নি, সে হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় যাবে। তাহলে এই যে সাধারণভাবে যদি আমি ভবিষ্যতের কোনো কাজকে বোঝাই, এটাই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের কাজ। তার মানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে একদম সাধারণ ভবিষ্যৎকালকে বোঝাই এবং কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যেও বোঝাই না। দ্যাট মিনস এখানে কিন্তু লেখা নেই যে মেরিনা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে ওখানে যাবে। তাই যদি হয়ে থাকে তাহলে অ্যাফার্মেটিভের অবশ্যই নেগেটিভ ফরম্যাট আছে, যেটা হচ্ছে আমাদের সিম্পলি তুমি শেল এবং উইলের পর নট বসিয়ে দিবে। এবং এক্ষেত্রে আমাদের এখানে V1 না দিলেও হতো, V1 না দিয়ে আমরা শুধুমাত্র ভি দিতে পারি। দ্যাট মিনস ভার্বের যে রুট ফরম্যাটটা আছে সেটাই এখানে কাজ করবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এক্সাম্পল দেখতে পাই, সেম এক্সাম্পল, দ্যাট মিনস মেরিনা উইল নট গো দেয়ার, তার মানে মেরিনা সেখানে যাবে না। এটাও একটা সাধারণ ভবিষ্যৎকাল বোঝায়। এখন এখানে প্রশ্নবোধক কিছু কাহিনীও তো আছে, তাই না? আমরা শুধুমাত্র যে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স করি, টেন্সকে প্রকাশ করি, তা না। আমাদের আরও একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। প্রশ্নবোধক মানে হচ্ছে তুমি সিম্পলি শেল অথবা উইল এই দুইটা জিনিসকে একদম সামনে নিয়ে আসবে। যদি সামনে নিয়ে আসো তাহলে তুমি বাকি স্ট্রাকচারটা মেনটেন যদি করো, আমাদের স্ট্রাকচারটা এরকম হবে। শেল বা উইলের পর সাবজেক্ট বসবে, তারপর নর্মাল ভার্ব বসবে, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। দ্যাট মিনস তুমি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে পারবে না, বা আইএনজি যুক্ত করতে পারবে না, বা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল কিচ্ছু করতে পারবে না। তাই যদি হয়ে থাকে, এটার একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, উইল মেরিনা গো টু ওয়েডিমি, তার মানে মেরিনা কি ওয়েডিমিতে যাবে, এরকম একটা কোশ্চেন তোমাকে বলা হয়েছে। এখন এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে অ্যান্সারটা হয় সেটা কিন্তু সবসময় ইয়েস অথবা নো হয়। অর্থাৎ তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা ইয়েসও দিতে পারো অথবা নো দিতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা ছিল সেটা। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারি, সেটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কিন্তু দুটো। একটা হচ্ছে কি, আচ্ছা আমার মনে হয় দুটো না, একটাই আছে। হ্যাঁ, এখানে দুইটা স্ট্রাকচার। খেয়াল করো, আমাদের এখানে নেগেটিভ ইন্টারোগেটিভে কী করি আমরা সাধারণত, আমরা শেল বা উইল বা সাবজেক্ট এই জিনিসটাকে এখানে মধ্যখানে রাখতে পারি। আবার সাবজেক্টের পরে কিন্তু আমরা নটকে রাখতে পারি, তাই না? একদম প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে নট থাকতে পারে। আবার দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের আগেও কিন্তু চাইলে নট বসাতে পারি। তো আমরা দুইভাবেই কিন্তু আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে পারি, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। তার মানে আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, এখানে দেওয়া আছে কি, উইল ইউ নট গো টু ঢাকা টুমোরো। এখানে দেখো ইউ এর পরে নট বসেছে, ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট। পরের সেন্টেন্স দিয়েছে ওন্ট ইউ গো টু ঢাকা টুমোরো, তার মানে ইউ এর আগে হচ্ছে আমাদের নট এই সেন্টেন্সটা বসেছে। তাই আমরা যে কোনোভাবে লিখি না কেন এটা অবশ্যই কারেক্ট হবে। দ্যাট মিনস আমরা নটকে ইচ্ছা করলে সাবজেক্টের আগেও লিখতে পারি অথবা পরেও লিখতে পারি, যদি আমি সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে তৈরি করি। এবং এই সেন্টেন্সের যে অর্থটা সেটা হচ্ছে, তুমি কি আগামীকাল ঢাকা যাবে না, এরকম একটা কোয়েশ্চেন তোমাকে করা হয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে। তো তাই ছিল আমাদের স্ট্রাকচার। আমরা আরও একটা স্ট্রাকচার দেখব, সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স হিসেবে। তোমরা প্যাসিভ ভয়েসের নাম শুনেছো, অনেকবার জীবনে প্যাসিভ ভয়েসও করেছো। তো প্যাসিভ সেন্টেন্স হিসেবে আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সকে দেখি তাহলে তার স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম। দ্যাট মিনস সাবজেক্টের পর শেল এবং উইল বসবে, তারপর হচ্ছে সিম্পলি বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এই জায়গাটাতে কিন্তু আর ভার্বের নর্মাল ফর্মটা কখনোই বসবে না, সিম্পলি পাস্ট পার্টিসিপল বসবে। তো আমি তোমাদের জন্য অনেকগুলো এক্সাম্পল নিয়ে এসেছি।
তোমরা একটু দেখতে পারো। আমি যে কোনো একটা এক্সাম্পল র্যান্ডমলি দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথমটাই দেখি, দি বুক উইল বি পাবলিশড নেক্সট মান্থ। তাহলে খেয়াল করো, উইলের পর বি আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এবং এতটুকু যদি থাকে তাহলে আমি বুঝতে পারবো এটা আসলে ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝায়, কখনো অন্য টাইপের টেন্সকে বোঝাবে না। আরেকটা দেখতে পারি আমি, যেমন এ ডিসিশন উইল বি মেড বাই দ্য কমিটি। তাহলে দেখো উইল বি আছে, তারপর মেড আছে। এই স্ট্রাকচারটা আমরা যেহেতু দেখতে পেয়েছি, তাই এটা হচ্ছে প্যাসিভ ফর্মেটে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই এখানে উইল বি দেখে কনফিউশন হওয়ার কিছু নেই, এটাও কিন্তু আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছি দ্য ইনফরমেশন উইল বি আপডেটেড রেগুলারলি। তাহলে উইল বি আছে এবং আপডেটেড আছে। আর তোমাদের আরও একবার বলেছি, ভুল ধারণা থাকে যে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্স থাকলে লাস্টে হয়তো বাই বসে। আসলে বিষয়টা টা না, বাই বসতেও পারে, নাও বসতে পারে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অনেকগুলো সেন্টেন্সে বাই আছে অথবা বাই ছাড়াও আছে। তাই যদি হয়ে থাকে আমরা এতটুকু বুঝলাম। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা চিনব। কী কী জিনিস থাকলে আমরা একটা সেন্টেন্সের মধ্যে ফিউচার ইনডিফিনিট টেন্স চিনতে পারি সেটা। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে আমরা সাধারণ ভবিষ্যৎকালকে বোঝাই। তার মানে আমাদের সেন্টেন্সে এমন কিছু কথা থাকবে যেটা আমাদেরকে সাধারণ ভবিষ্যৎকালের কথা নির্দেশ করবে। যেমন আমি যদি বলি টুমরো মানে হচ্ছে আগামীকাল, নেক্সট মানে হচ্ছে পরবর্তী কোনো একটা সময়, নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহ, নেক্সট ইয়ার মানে আগামী বছর, কামিং মানে হচ্ছে খুব শীঘ্রই আসছে কোনো একটা কিছু, এনশিওরিং ইন দ্য ডেজ ইয়ার্স টু কাম। এই সমস্ত জিনিস যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করবে। তার মানে কোনো একটা সেন্টেন্স বা বাক্যে যদি তুমি এই জিনিসগুলো পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা ফলো করবে। আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে দেওয়া আছে উইথ হ্যাশ ডিনার টু নাইট, নট টু নাইট, এখানে উইথ হ্যাশ ডিনার টুগেদার টুমরো। তাহলে টুমরো হচ্ছে আগামীকাল, আমরা একত্রে আগামীকাল ডিনার করব। তো একত্রে যে আগামীকাল ডিনারটা করব, কীভাবে করব? অবশ্যই এটা আমাদেরকে কী নির্দেশ করছে? ফিউচার টেন্স নির্দেশ করছে। তার মানে টুমরো থাকলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট হিসেবে ধরবো। তাই যদি হয়ে থাকে আমাদের স্ট্রাকচার অনুসারে ফিউচার ইনডিফিনিটের জন্য কি বসে? উইল অথবা শেলের পর নর্মালি ভার্ব বসে, তাই না? তাহলে আমি এখানে সবগুলো অপশন থেকে দেখতে পাচ্ছি একমাত্র এ নম্বর অপশনটা হচ্ছে কি কারেক্ট। এখানে হ্যাভ মানে হচ্ছে খাওয়া। তোমাকে আমি হ্যাভের কথা বলেছিলাম কোনো একটা ক্লাসে। হ্যাভ যদি থাকে আমরা হ্যাভ খাওয়া হিসেবে বলতে পারি। দ্যাট মিনস আমরা খাওয়া নেওয়াটাকে হ্যাভ হিসেবে প্রকাশ করি। তাহলে উইলের পর আমরা যখন হ্যাভ লিখব সেটা আমাদেরকে বলবে আমরা ডিনার করব একত্রে আগামীকাল। তাহলে উইল হ্যাভ হচ্ছে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে অ্যান্সার। তারপর এখানে দেওয়া আছে আই লিভ টুমরো। তাহলে লিভ হচ্ছে নর্মালি ভার্ব, টুমরো মানে হচ্ছে আগামীকালের কথা বলেছে, এবং এই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বসাবো। সেই অনুসারে আমাদের অ্যান্সারটা হবে কি শেল লিভ হবে, কেননা লিভ হচ্ছে ভার্বের একদম বেসিক ফর্ম, আর শেল তো হচ্ছে স্ট্রাকচার অনুসারেই এসেছে। তারপরে এখানে পরেরটা দেওয়া আছে স্পেশাল প্রেয়ার্স, হ্যাঁ স্পেশাল প্লেয়ার্স ডেশ অফার্ড ফর ভিকটিমস নেক্সট ফ্রাইডে। ওকে, তো নেক্সট ফ্রাইডে মানে হচ্ছে আগামী শুক্রবারের কথা বলেছে, তাই আমরা এখানে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি ইউজ করব। তো এখানে কোনটা হবে? আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলো অপশন থেকে উইল বিটা হচ্ছে আমাদের পারফেক্ট অপশন। খেয়াল করো এখানে অফার্ড জিনিসটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে দেওয়া, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পরে আবার নেক্সট ফ্রাইডেটা দেওয়া। নেক্সট ফ্রাইডে থাকলে আমরা বুঝে যাব এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং একই সাথে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে তখন আমরা বুঝবো এটা আসলে প্যাসিভ সেন্টেন্স হিসেবে কাজ করছে বা প্যাসিভ ভয়েস হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে আমাদের উইলের সাথে স্ট্রাকচার অনুসারে বি বসাতে হবে, যেটা আমরা আগের স্লাইডে দেখে এসেছিলাম। তার মানে প্যাসিভ সেন্টেন্সের যেই এক্সাম্পলটা সেটা ছিল আমাদের 3 নম্বরটা। তাহলে এখানে স্পেশাল প্লেয়ার্স উইল বি হবে, তারপরে বাকি যা আছে তাই থাকবে। তারপরে আমরা ফিউচার টেন্সে আরেকটা প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় যদি ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে বা হতে থাকবে এমন কিছু যদি বোঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। অর্থাৎ ভবিষ্যৎকালে তুমি যদি একটা কাজ করা শুরু করো এবং সেটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে আমরা যেই টেন্সের মাধ্যমে এটাকে প্রকাশ করব সেটাই হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এটার স্ট্রাকচারগুলো দেখে ফেলি। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম, শেল এবং উইলের পর বি বসে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে। তো এটার একটা এক্সাম্পল আমরা দেখে ফেলি। মেরিনা উইল বি রাইটিং এ বুক, তার মানে মেরিনা একটা বই লিখতে থাকবে। তাহলে ভবিষ্যতে যে মেরিনা এই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকবে এটা আমরা প্রকাশ করেছি কিভাবে? মেরিনা উইল বি রাইটিং এ বুক। তাহলে মেরিনা
কোনো একটা বই লিখতে থাকবে ভবিষ্যতে। এবং এটার অ্যাফার্মেটিভ যেমন আছে তেমনই নেগেটিভও আছে। সিম্পলি তুমি কি করবে, উইল এবং শেলের পর নট বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, আর বাকি যা আছে তাই থাকবে। আর খেয়াল করো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, এটা কিন্তু কোনো মাপ নেই। দ্যাট মিনস তুমি যদি ভার্বের সাথে আইএনজি দেখো কোনো না কোনোভাবে বুঝে যাবে ওটা কোনো না কোনো টেন্সের কন্টিনিউয়াস ফরম্যাটে রয়েছে। তো এটারও একটা এক্সাম্পল দিই, যেমন মেরিনা উইল নট বি রাইটিং এ বুক, তার মানে মেরিনা ভবিষ্যতের কোনো একটা সময় বই লিখতে থাকবে না। এবং বই যে লিখতে থাকবে না এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস বোঝায়, এই জন্য আমরা এখানে লিখতে পারি মেরিনা উইল নট বি রাইটিং এ বুক। তারপরে এটার অবশ্যই ইন্টারোগেটিভ ফরম্যাট আছে, দ্যাট মিনস প্রশ্নবোধক আছে। আমরা যদি অ্যাফার্মেটিভের স্ট্রাকচারের মধ্যে থেকে শেল এবং উইলকে একদম শুরুতে নিয়ে আসি, তাহলে আমরা যে স্ট্রাকচারটা পাবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে দেওয়া আছে শেল অথবা উইল প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তার মানে তুমি সিম্পলি শেল বা উইলটাকে পেছনে নিয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকা শেল বা উইলকে যদি তুমি সাবজেক্টের পেছনে নিয়ে যাও, যেটা পাবে সেটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম, যেমন উইল মেরিনা বি রাইটিং এ বুক, এটার যে অর্থ সেটা হলো ভবিষ্যতের কোনো একটা সময় মেরিনা কি বই লিখতে থাকবে, এটা হচ্ছে এটার এক্সাক্ট যেই অর্থ সেটা। দ্যাট মিনস মেরিনা কি বইটা লিখতে থাকবে, এই যে আমি কোশ্চেনটা করেছি এটা অবশ্যই কী মিন করে, ভবিষ্যতের কোনো একটা সময় মেরিনা এই বইটা লিখতে থাকবে কিনা সেটা আমাদের নির্দেশ করছে। তাই যদি হয়ে থাকে আমাদের ইন্টারোগেটিভের কিন্তু নেগেটিভ ফর্মেটও আছে, যেটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। এবং সব টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নেগেটিভ ইন্টারোগেটিভের মধ্যে কিন্তু দুইটা স্ট্রাকচার থাকে। একটা স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ সাবজেক্টের পর আমরা চাইলে নট বসাতে পারি, আরেকটা স্ট্রাকচারে দেখতে পাচ্ছ সাবজেক্টের আগে আমরা চাইলে নট বসাতে পারি। এবং এই ক্ষেত্রে এখানে কোনো বাধা ধরা নেই যে সাবজেক্টটা নাউন হবে কিনা প্রনাউন হবে, এরকম বাধা ধরা আমরা দেখেছিলাম পাস্ট এবং প্রেজেন্ট টেন্সে। বাট ফিউচার টেন্সে এসে আমরা সাবজেক্ট হিসেবে যে কোনো জিনিসকে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এবং এই দুটি স্ট্রাকচারের যে কোনো একটা ফলো করতে পারি, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা একটু এক্সাম্পলটা দেখি। এখানে দেওয়া আছে উইল ইউ নট বি রাইটিং এ লেটার, তাহলে দেখো ইউ এর পরে আমাদের নট বসেছে। আর দ্বিতীয় লাইনে দেওয়া আছে ওন্ট ইউ বি রাইটিং এ লেটার, তার মানে ইউ এর আগে আমাদের নট দেওয়া আছে। তাই আমরা যে কোনোভাবে এই স্ট্রাকচারটা ফলো করতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এটার অর্থটা কী হলো, উইল ইউ নট বি রাইটিং এ লেটার অথবা ওন্ট ইউ বি রাইটিং এ লেটার, এর মানে হচ্ছে কি তুমি ভবিষ্যতের কোনো একটা সময় চিঠিটা কি লিখতে থাকবে না, এরকম একটা মিন প্রকাশ করে। তার মানে তোমাকে বলা হয়েছে ভবিষ্যতের কোনো একটা সময় তুমি এই চিঠিটা লিখতে থাকবে না কি না। তার মানে তুমি কন্টিনিউয়াসলি চিঠিটা যে লিখছো এটা ভবিষ্যতে ঘটবে কি ঘটবে না সেটা নিয়ে তোমাকে কোশ্চেন করা হয়েছে। এবং এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার সবসময় ইয়েস অথবা নো আকারে হয়। তুমি এখানে ইয়েসও বলতে পারো অথবা নো বলতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরেও যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ফরম্যাটটা দেখবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফরম্যাটে কী করতে হয়, সিম্পলি শেল বি অথবা উইল বি এর পর এক্সট্রা একটা বিং বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তুমি যত প্যাসিভ সেন্টেন্স দেখবে প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অন্য কোনো ফর্মেট কিন্তু বসে না। তাই যদি হয়ে থাকে এখানে এক্সট্রা বি এর পর বিং এসেছে, এটা একটু মনে রাখাটা ডিফিকাল্ট, বাট তোমাদের এটা মনে রাখতে হবে। তো এক্ষেত্রে আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের জন্য দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এখানে প্রথমটা দেখতে পারি দি প্রজেক্ট উইল বি বিং ডিসকাসড ইন দ্য মিটিং, তার মানে মিটিংয়ে এই প্রজেক্টটা নিয়ে একটা সময় ডিসকাস করা হবে, এমনভাবে করা হবে যেটা একটা নির্দিষ্ট সময় ধরে চলবে। তার মানে আমাদের এখানে প্রজেক্টটা নিজে নিজে ডিসকাস করবে না কেউ, প্রজেক্টটাকে নিয়ে ডিসকাস করা হবে এবং একটা নির্দিষ্ট সময় ধরে কন্টিনিউয়াস এই ডিসকাশনটা চলবে, সেটা আমাদের এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তারপর এখানে আরেকটা আমরা দেখতে পারি দি রিপোর্ট উইল বি বিং রিভিউড বাই দ্য ম্যানেজার, তাহলে ম্যানেজার ভবিষ্যতের কোনো একটা সময় এই রিপোর্টটাকে কী করবে, রিভিউ করতে থাকবে একটা নির্দিষ্ট সময় ধরে। তাহলে এখানে আমি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি, দ্য রিপোর্ট উইল বি বিং, তার মানে রিপোর্ট এই ম্যানেজার কর্তৃক রিভিউ হতে থাকবে একটা নির্দিষ্ট সময় ধরে ভবিষ্যতের কোনো একটা সময়। এটা হচ্ছে আমাদের এই টোটাল সেন্টেন্সের এক্সাক্ট মিনিং। তাহলে রিপোর্ট তো নিজে নিজে আর রিভিউ হতে পারে না, তাকে রিভিউ করে কে ম্যানেজার, তাহলে রিপোর্টটা ম্যানেজার কর্তৃক একটা নির্দিষ্ট সময় ধরে ভবিষ্যতে রিভিউ হতে থাকবে। রিভিউ মানে হচ্ছে দেখতে থাকবে আর কি, এরকম একটা মিনিং বোঝায়। তারপর আমি যদি আরেকটা দেখি তোমাদেরকে, কোনটা দেখব, হ্যাঁ আমরা পরেরটাও দেখতে পারি অথবা আচ্ছা যাই হোক, তোমরা বাকিগুলো দেখে নিও, যেহেতু অনেকগুলো স্ট্রাকচার অনেকগুলো এক্সাম্পল আছে। তুমি জাস্ট ফলো করবে যে এখানে উইল বি আছে, তারপর বিং আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তারপর এখানে উইল বি আছে, বিং আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এরকম স্ট্রাকচার যদি থাকে অবশ্যই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফরম্যাটের স্ট্রাকচার।
তারপরে আমাদের আরেকটা ক্লাসিফিকেশন আছে ফিউচার টেন্সে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝি যে ভবিষ্যতে বা ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটা কাজ হয়ে যায় তাহলে আমরা সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে বুঝবো। তার মানে ভবিষ্যতে একটা কাজ হয়ে যাবে। পারফেক্ট মানে হচ্ছে কি কোনো একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ অনেকটা অতীতের মতো শোনায়, তাই না? তাহলে ভবিষ্যতে তুমি যদি একটা কাজ করে থাকো, ধরো আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, আগামীকালের কথা বলি, দ্যাট মিনস টুমোরো বা আগামীকাল। ধরো আমি দুইটা সময় বললাম, একটা হচ্ছে সকাল 7টা, আরেকটা হচ্ছে ধরো সকাল 9টা। এখন তুমি একটা কাজ শুরু করলে সকাল 7টায় এবং তোমার কাজটা 9টার মধ্যে শেষ হয়ে গেল। তাই যদি হয়ে থাকে তাহলে আমি যদি ওই কাজ সম্পর্কে 10টার সময় কথা বলি, তাহলে আমি কি বলবো? আমি বলবো তুমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো একটা কিছু করে ফেলেছো বা কোনো একটা বই পড়ে ফেলেছো, তার মানে 10টার সময় তোমার বই পড়াটা কি অলরেডি কমপ্লিট। তাহলে এটাকে আমরা প্রকাশ করি কিভাবে? ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে। তাহলে ফিউচার পারফেক্ট মানে হচ্ছে ভবিষ্যৎকালে যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি একটা কাজ করে ফেলো বা কমপ্লিট করে ফেলো, তাহলে যেভাবে আমরা প্রকাশ করব যে টেন্সের মাধ্যমে, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা স্ট্রাকচার দেখি। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দ্যাট মিনস এখানে শেল অথবা উইলের পর হ্যাভ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এটা মনে রাখতে হবে। তারপরে তোমার অবজেক্ট এক্সটেনশন যা খুশি বসাতে পারো, কোনো সমস্যা নেই। এবং এটার একটি এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে মেরিনা উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে মেরিনা ভবিষ্যতে কোনো একটা সময় একটা কাজ সম্পন্ন করে ফেলবে। এর মানে হচ্ছে এটা যে মেরিনা একটা কাজ সম্পন্ন করে ফেলবে, তার মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কমপ্লিট হওয়াকে বোঝাচ্ছে হচ্ছে এটা। তারপরে আমাদের অ্যাফার্মেটিভের অবশ্যই নেগেটিভ ফর্মেট আছে। তুমি সিম্পলি কী করবে? শেল এবং উইলের পর নট বসিয়ে দিবে, তাহলে আমাদের হয়ে যাবে, আর বাকি স্ট্রাকচার একদম সেম থাকবে। এটার এক্সাম্পলটা হচ্ছে কি, মেরিনা উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে মেরিনা ভবিষ্যতের কোনো একটা সময় ওই কাজটা শেষ করে থাকবে না, তার মানে শেষ করতে পারবে না। দ্যাট মিনস আমি যদি বলি যে তুমি আগামীকাল সকাল 7টা থেকে 9টার মধ্যে একটা বই পড়ে শেষ করবে, এটা তো তোমার জন্য পসিবল না, তাই না? তাহলে 10টার সময় আমি যদি তোমার খবর নিই আগামীকাল, আমি দেখবো কি তুমি ওই বইটা পড়োনি। তার মানে আমি আগে থেকে নিশ্চিত হয়ে নিলাম যে তুমি আগামীকাল 10টার মধ্যে ওই বইটা পড়া কমপ্লিট করতে পারবে না। অনেক সময় হয় না, টিচাররা অনেক হার্ড লেভেলের হোমওয়ার্ক দেয় এবং তারা জানে যে 1 দিন 2 দিনের মধ্যে এটা কেউ সলভ করতে পারবে না বা এই প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না। তখন টিচাররা কিন্তু এরকম ফিউচার পারফেক্ট টেন্সের কথা বলে। দ্যাট মিনস তারা জানে যে ছাত্ররা আগামীকাল 10টার মধ্যে এই হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারবে না। ওই ধরনের মিনিংটা আমাদের এখানে বোঝাচ্ছে যে মেরিনা উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তারপরে আমরা এটার প্রশ্নবোধক চিহ্ন দেখবো, দ্যাট মিনস সেন্টেন্স দেখবো, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা কি করব? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শেল অথবা উইলকে একদম শুরুতে নিয়ে আসবো। তাহলে শেল প্লাস উইল মানে শেল অথবা উইল যা খুশি হবে, প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো এটার একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, উইল ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তার মানে তুমি কি এই কাজটা শেষ করে থাকবে কিনা। তোমাকে বলা হয়েছে ভবিষ্যতে তুমি এই কাজটা শেষ করে থাকবে। তুমি হ্যাঁও বলতে পারো, নাও বলতে পারো, তার মানে যে কোনো একটা জিনিস তুমি এখানে বলতে পারো। তো এটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে এক্সাম্পলটা ছিল সেটা। জাস্ট তুমি এখানে মনে রাখবে তোমার অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু হবে, যেহেতু ওর আগে হ্যাভ আছে। এবং আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে অথবা হ্যাড যদি থাকে, ওর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও নেগেটিভ ফরম্যাট আছে। দ্যাট মিনস তুমি সিম্পলি কী করবে? তুমি শেল অথবা উইলকে প্রথমে রাখতে পারো, অথবা শেল নট অথবা উইল নট, এটাকে বলা হয় শান্ট অথবা ওন্ট, এটাকেও প্রথমে রাখতে পারো। সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যা খুশি হোক কোনো সমস্যা নেই, সাবজেক্ট নাউন হতে পারে, প্রনাউন হতে পারে। তার মানে আমরা একবার চাইলে সাবজেক্টের পরে নটকে বসাতে পারি, আরেকবার চাইলে সাবজেক্টের আগে শেল অথবা উইলের সাথে নটকে বসাতে পারি। বসিয়ে আমরা বাকি যে স্ট্রাকচারটা আছে সেটা আগের মতো বি প্লাস ভার্বের সাথে আইএনজি এরকমভাবে থাকবে। একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো এখানে আসলে বি বসবে না, বি এর জায়গায় বসবে আমাদের হচ্ছে হ্যাভ, এবং ভার্বের সাথে আইএনজিও বসবে না। এই জায়গাটাতে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এটা একটা কারেকশন ছিল, আমি এগুলো মুছে তোমাদেরকে কারেকশনটা একদম ঠিক করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এখন কারেক্ট যে স্ট্রাকচারটা সেটা। তো এখানে দেখো হ্যাভের পর ভার্বের পাস্ট
পার্টিসিপল বসবে, অন্য কোনো কিছু কিন্তু বসবে না। তারপরে এটার আমরা এক্সাম্পল দেখতে পারি। আমাদের এক্সাম্পলটা হচ্ছে অনেক এরকম, খেয়াল করে দেখো, উইল ইউ নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এখানে উইলের মানে ইউ এর পরে নট বসেছে। পরের লাইনে আমি দেখতে পাচ্ছি ওন্ট ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তার মানে ইউ এর আগে আমাদের নট বসেছে। দুভাবে আমরা এটাকে করতে পারি। তাহলে উইল ইউ নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি ভবিষ্যতের কোনো একটা সময় একটা কাজ সম্পন্ন করে কি থাকবে না, এরকম একটা কোশ্চেন মিন করে। তার মানে তুমি কি এই কাজটা সম্পন্ন করবে না, মানে করে থাকবে না, করবে না, বিষয়টা এরকম না। এটার অর্থটা হচ্ছে তুমি এই কাজটা শেষ করে থাকবে কি না, এরকম একটা কোশ্চেন এখানে করা হয়েছে। তার মানে ভবিষ্যতে তুমি একটা কাজ সম্পূর্ণ করে থাকবে কি না, তার যে অর্থটা সেটা হচ্ছে এটা। এবং এটার যে অ্যান্সারটা সেটা হচ্ছে ইয়েস হতে পারে অথবা নো হতে পারে, এটা তোমার ইচ্ছা, তুমি যেরকম অ্যান্সার দিবা। তাই যদি হয় তাহলে আমাদের প্যাসিভ কিছু ফরম্যাট দেখবো এখন। আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ফরম্যাট হচ্ছে এটা, যেখানে দেখতে পাচ্ছ সাবজেক্টের পর শেল অথবা উইল বসে, তারপরে হ্যাভ বিন বসবে, তারপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এটা সবসময় বসে প্যাসিভ সেন্টেন্সের জন্য। এবং আমি যদি অনেকগুলো এক্সাম্পল তোমাদেরকে দেখাই তাহলে দেখো এগুলো হচ্ছে এক্সাম্পল। আমি যদি যে কোনো একটা ধরি, যেমন আমি যদি বলি, এটা একটা আমাদের এক্সাম্পল, দি রিপোর্ট উইল হ্যাভ বিন রিভিউড বাই দ্য ম্যানেজার। তার মানে ম্যানেজার আমাদের এই রিপোর্টটাকে রিভিউ করে থাকবেন ভবিষ্যতে, এটা আমাদের এরকম মিন করে। তাহলে রিপোর্ট তো আর নিজে নিজে রিভিউ হতে পারে না, ম্যানেজার হচ্ছে তাকে রিভিউ করবে। তো রিপোর্টটাকে যেহেতু রিভিউ করে থাকবে ম্যানেজারটা, তাহলে ভবিষ্যৎকালে এই কাজটা করবে এরকম বোঝানো হয়েছে। তো এই কাজটা যেহেতু ম্যানেজার সম্পন্ন করে থাকবে, তাই এটা হচ্ছে কি আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তারপর তোমরা আরেকটা দেখতে পারো, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি দি নোবেল উইল হ্যাভ বিন রিটেন বাই দ্য অথর ডিউরিং দি ইয়ার। তাহলে এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা কি, উইল হ্যাভ বিন আছে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। যদি তাই থাকে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের জন্য আমাদের প্যাসিভ ফরম্যাট হচ্ছে এরকম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটা কাজ চলতে থাকে তাহলে সেটাকে আমরা বোঝাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া। তাহলে ভবিষ্যৎকালে তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ চালাতে হবে মানে হচ্ছে কি ওই কাজটা কমপ্লিট হবে না, ওই কাজটা স্টিল চলতে থাকবে। তাহলে কাজ যখন স্টিল চলতে থাকবে তাহলে অবশ্যই সেখানে একটা কন্টিনিউটি থাকবে বা কন্টিনিউয়াস প্রসেস থাকবে। এবং এই কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে হতে হবে। তাই বলা যায় এটাই হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা অনেকগুলো স্ট্রাকচার দেখবো। একদম শুরুতে দেখবো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য স্ট্রাকচার, এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে খুবই বিদঘুটে, তোমরা দেখে এসেছো ছোটোবেলা থেকে। তাও আমি আরেকবার দেখাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্টের পর শেল বসতে পারে অথবা উইল বসতে পারে, তারপরে হ্যাভ বিন টোটালটা বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের অন্য কোনো ফর্মেট এখানে বসবে না। ফাইনালি লাস্টে একটা ছোট্ট জিনিস বসবে, সেটা হচ্ছে সিন্স অথবা ফর বসবে, তারপরে সময় সুযোগ একটা জিনিস বসবে। অর্থাৎ আমরা তো দেখেছিলাম যে সিন্স এবং পরের পর যে বিভিন্ন রকম সময় বসতে পারে, আওয়ার বসতে পারে, ডে বসতে পারে, মান্থ বসতে পারে, এদের নাম বসতে পারে। আমরা ওই নিয়মটা কিন্তু ফলো করে এখানে সিন্স এবং পরের পর এই ধরনের সেন্টেন্সগুলোকে বসাবো বা বলা যায় টাইমগুলোকে বসাবো। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, এবং এই এক্সাম্পলটা হচ্ছে এরকম যে মেরিনা উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। তার মানে এখানে মেরিনা ভবিষ্যতের 3 ঘন্টা বা বলা যায় আগামীকাল বা পরশু কোনো একটা সময় মেরিনা 3 ঘন্টা ধরে একটা জিনিস পড়তে থাকবে বা স্টাডি করতে থাকবে। এটা বোঝানো হয়েছে আমাদের এই সেন্টেন্স দ্বারা। দ্যাট মিনস তুমি যখন পৌঁছাবে মেরিনার কাছে তখন তুমি দেখবে যে মেরিনা ভবিষ্যৎকালের কোনো একটা সময় 3 ঘন্টা ধরে পড়াশোনা করছিল। তারপর আমি যদি নেগেটিভ সেন্টেন্সের কথা বলি, সিম্পলি শেল এবং উইলের পর নট বসবে আর বাকি স্ট্রাকচারটা একদম সেম থাকবে। যেমন আমি যদি বলি Marina will not have been working on the project for a week, তাহলে for a week যে বলেছে এখানে দেখো এক সপ্তাহ ধরে একটা কন্টিনিউয়াস প্রসেসের কথা বলা হয়েছে। তাহলে মেরিনা 1 সপ্তাহ ধরে প্রজেক্টের এই কাজটা করতে থাকবে না। কখন করতে থাকবে না? ভবিষ্যতের যে কোনো একটা সময়। তাহলে 1 সপ্তাহ ধরে বা বলা যায় এটা আগামী 1 সপ্তাহ হতে পারে বা ভবিষ্যতের কোনো একটা সময় 1 সপ্তাহ হতে পারে। তাহলে ভবিষ্যৎকালে 1 সপ্তাহ ধরে মেরিনা প্রজেক্টের এই কাজটা করতে থাকবে না, এটাকে মিন করে হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা, যেখানে আমরা শেল নট অথবা উইল নটের পর হ্যাভ বিন তারপর ভার্বের সাথে আইএনজি বসাবো। আর তুমি যখনই দেখবে কন্টিনিউয়াস টেন্স চলে এসেছে সেখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি এই ব্যাপারটা থাকবে। বাট প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি ব্যাপারটা থাকে না।
তারপরে আমরা এটার ইন্টারোগেটিভ দেখব। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্নবোধক। তুমি সিম্পলি অ্যাফার্মেটিভের শেল অথবা উইলটাকে একদম পেছনে নিয়ে আসবে, তারপর বাকি স্ট্রাকচার যা আছে তাই থাকবে। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে উইল ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম, তার মানে তুমি কি লং টাইম ধরে ভবিষ্যতে একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকবে কিনা। আমি যদি আরেকবার বলি অর্থটা একটু বড় হয়ে যাবে, বাট তোমাদের বুঝতে হবে এটা। এখানে এটার অর্থটা হচ্ছে এরকম যে ভবিষ্যতের কোনো একটা সময় লং টাইম ধরে, লং টাইমটা হতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 দিন 2 দিন, তাহলে এই লং টাইম ধরে ভবিষ্যতের কোনো একটা সময় তুমি অপেক্ষা করতে থাকবে কি না। তার মানে তোমার এই অপেক্ষা করতে থাকাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং তুমি এটা ভবিষ্যতে করবে কি না তোমাকে এরকম কোশ্চেন করা হয়েছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হতে পারে? ইয়েস হতে পারে অথবা নো হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কোশ্চেনটা সেটা অবশ্যই ইয়েস বা নো অ্যান্সার হিসেবে হবে। আর এখানে স্ট্রাকচারটা তোমরা ফলো করতে পারছো, ভার্বের সাথে আইএনজিটা অবশ্যই থাকবে। এবং ইন্টারোগেটিভ যেহেতু আমরা দেখেছি, এটার কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভও রয়েছে। আগের মতোই নেগেটিভ ইন্টারোগেটিভেও দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে সাবজেক্টের আগে নট বসে, আর একটা হচ্ছে সাবজেক্টের পরে নট বসে। যেমন তুমি যদি প্রথম স্ট্রাকচারটা দেখো, এখানে সাবজেক্টের পরে কিন্তু নট বসেছে, তাহলে শেল বা উইলটা প্রথমে চলে যাবে, সাবজেক্টের পরে নট বসবে, তারপরে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যা আছে তাই থাকবে, এবং লাস্টে অবশ্যই সিন্স অথবা ফর থাকবে এবং সময়সূচক একটা কথা থাকবে। পরেরটা তো সেম, শান্ট অথবা ওন্ট মানে হচ্ছে কি শেল নট অথবা উইল নট, সাবজেক্টের আগে আমাদের নট বসেছে, তারপরে বাকি স্ট্রাকচার যা আছে তাই থাকছে। এটাও একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন উইল ইউ নট হ্যাভ বিন ফিনিশিং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। তাহলে এখানে দেখো ইউ এটার পরে কিন্তু নট বসেছে, এখানে সাবজেক্ট হিসেবে নাউনও হতে পারে প্রনাউনও হতে পারে, কোনো সমস্যা নেই। আবার পরের সেন্টেন্সে দেখো ওন্ট ইউ হ্যাভ বিন ফিনিশিং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, তো এখানে ইউ এর আগে কিন্তু আমাদের নট বসেছে। তাহলে এই টোটাল জিনিসটা আমাদের কি নির্দেশ করে? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নির্দেশ করে, এবং এটা অবশ্যই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যদি একটু অর্থটা বলি, তাহলে দেখো আমাদের এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই রকম। অর্থটা কীরকম হবে? যে তুমি ভবিষ্যতে 2 ঘন্টা ধরে তোমার কোনো একটা খাবার বা কোনো একটা কাজ, খাবার তো না, এখানে খাবার আসলো কোত্থেকে, কাজের কথা আসছে এখানে। তো যাই হোক, তুমি ভবিষ্যতে 2 ঘন্টা ধরে কোনো একটা কাজকে শেষ করতে থাকবে কিনা, এরকম কোশ্চেন করা হয়েছে। অর্থাৎ তোমার হাতে একটা কাজ আছে, তুমি ভবিষ্যতে কোনো একটা সময় কাজটা করবে, বাট তোমাকে আমি দিয়েছি কতটুকু? 2 ঘন্টা সময়। তাহলে ভবিষ্যতে 2 ঘন্টা সময় ধরে তুমি এই কাজটা সম্পন্ন করতে থাকবে কিনা, এরকম একটা কোশ্চেন করা হয়েছে। তাহলে তোমার অ্যান্সারটা কি হতে পারে? ইয়েস অথবা নো, যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা ছিল সেটা। তারপরে থাকছে তোমাদের জন্য তোমাদের পছন্দের সেশন ক্রাশ চ্যালেঞ্জ, যেখানে আমরা অনেকগুলো এক্সারসাইজ করিয়ে থাকি আমাদের নাম্বার 1 বই ক্রাশ ইংলিশ থেকে। তাহলে চলো আমরা এখন প্রথম যে এক্সারসাইজটা তোমাদেরকে দিব সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কি হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে বাই দিস টাইম নেক্সট ইয়ার শি হ্যাজ হার ডিগ্রি, তাহলে সে নেক্সট ইয়ার তার ডিগ্রিটা ফিনিশ করবে বা তার পড়ালেখাটা শেষ করবে। তো যেহেতু এখানে নেক্সট ইয়ারের কথা বলা হয়েছে, তার মানে এটা কি নর্মাল ফিউচার টেন্স হবে। দ্যাট মিনস শি উইল ফিনিশ হার ডিগ্রি। তাহলে প্রথম অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে অপশনটা আমরা দেখি, এখানে দেওয়া আছে উইথ হ্যাশ এ ফ্যামিলি রিইউনিয়ন নেক্সট উইকেন্ড। তাহলে আমরা কি করতে যাচ্ছি? একটা ফ্যামিলির রিইউনিয়ন তৈরি করতে যাচ্ছি নেক্সট উইকেন্ডে। তাহলে তুমি যদি অর্থের দিকে একটু তাকাও, তাহলে আমরা এটা টোটাল বাংলা অর্থটা করতে পারি এভাবে, আমরা পরের সপ্তাহে একটা পারিবারিক পুনর্মিলন করব। তো এই যে এখানে কোন একটা জিনিস করব আমরা পরের সপ্তাহে, এটা আমরা ইংলিশে বলতে পারি উইল বি হ্যাভিং। তার মানে আমাদের এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে অবশ্যই উইল বি হ্যাভিং হবে। তাহলে উই উইল বি হ্যাভিং এ ফ্যামিলি রিইউনিয়ন নেক্সট উইকেন্ড। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে এটা। তাহলে দেখো এখানে দেওয়া আছে দে ড্যাশ দ্য নিউ রেস্টুরেন্ট ডাউন টাউন টুমরো ইভিনিং। তার মানে তারা হচ্ছে পরের দিন ইভিনিংয়ে রেস্টুরেন্টকে কী করবে? ডাউন টাউন করবে। তো তাই যদি করতে চায় তারা, তাহলে অবশ্যই এটা কি একটা সিম্পল ফিউচার টেন্স হিসেবে কাজ করবে। তার মানে আমাদের অপশনটা হবে প্রথমটা, দ্যাট মিনস দে উইল ট্রাই দ্য নিউ রেস্টুরেন্ট ডাউন টাউন টুমরো ইভিনিং। তারপরে আমরা আরেকটা অপশন দেখি, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আই এম শিওর হি হ্যাজ দ্য নিউজ বাই দ্য টাইম ইউ কল হিম। এর মানে হচ্ছে তুমি যখন
তাকে বা অন্য কোনো একজন মানুষকে কোনো একটা নিউজ বা খবর বলতে যাবে, ততক্ষণে সে হচ্ছে শুনে থাকবে সেটা। তো এখানে আই এম শিওর মানে হচ্ছে কি আমি পুরোপুরি নিশ্চিত যে ওই মানুষটা এই নিউজটা সম্পর্কে শুনেছে তুমি যতক্ষণ তাকে কল করেছো তার আগেই। তার মানে এটা কিন্তু একটা ফিউচার টেন্সকে নির্দেশ করে। দ্যাট মিনস আই এম শিওর হি হ্যাজ দ্য নিউজ, দ্যাট মিনস সে হচ্ছে সেই নিউজটা শুনে থাকবে, দ্যাট মিনস ভবিষ্যতে সে শুনবে। তার মানে আমরা এখানে কি ইউজ করবো? অবশ্যই উইল হেয়ার ইউজ করবো। তাহলে আই এম শিওর হি উইল হেয়ার দ্য নিউজ বাই দ্য টাইম ইউ কল হিম। তার মানে তুমি যখন তাকে কল করবে ততক্ষণে সে হচ্ছে ওই নিউজটা শুনে থাকবে বা ওই খবরটা শুনে থাকবে। তারপরে আরেকটা জিনিস দেখি আমরা, আরেকটা এক্সাম্পল বা এক্সারসাইজ এখানে দেওয়া আছে, বাই দ্য এন্ড অফ দ্য মান্থ আই ড্যাশ মাই নোবেল। তার মানে আমরা এখানে যেটার অর্থটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এই মাসের শেষের দিকে আমার নোবেলটা লেখা শেষ করব, মানে উপন্যাসটা লেখা শেষ করব। তো এটা আমরা কিভাবে বলবো? খেয়াল করে দেখো, এখানে কিন্তু বাই দ্য এন্ড অফ দ্য মান্থ আছে, তার মানে এই মাসের শেষের দিকের কথা বলা হয়েছে। এবং এই মাসের শেষের দিকে আমি কি করব? অবশ্যই আমার লেখাটা ফিনিশ করব বা শেষ করব। যেহেতু এখানে আমাদের বাই দ্য এন্ড অফ দ্য মান্থ দেওয়া আছে, দ্যাট মিনস মাসের শেষে আমি এই কাজটা শেষ করব। তার মানে এটাকে একটা চলমান কাজ, অবশ্যই আমি পুরো মাস ধরে এই কাজটা করব। এবং যেহেতু এটা একটা চলমান মাস, তার মানে মাসের শেষের দিকে আমি আমার নোবেল বা উপন্যাস লেখাটা শেষ করব। এই জন্য এটা হবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিনস বাই দ্য এন্ড অফ দ্য মান্থ আই উইল বি ফিনিশিং মাই নোবেল। তারপরে খেয়াল করে দেখো আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া, সেটা হচ্ছে শি ড্যাশ এ বিজনেস ট্রিপ টু প্যারিস নেক্সট মান্থ। তার মানে সে একটা মেয়ের কথা বলা হয়েছে, সে একটা বিজনেস ট্রিপ দিবে প্যারিসের মধ্যে নেক্সট মান্থে বা পরবর্তী মাসে। তো যেহেতু আমাদের এখানে ওই মানুষটা বা মেয়ে মানুষটা একটা বিজনেস ট্রিপ দিতে যাচ্ছে, সে কিন্তু এখনও দিয়ে ফেলে নেই, জাস্ট সে দিতে যাচ্ছে নেক্সট মান্থে বা পরবর্তী মাসে। সেক্ষেত্রে আমরা এখানে উইল গো অন না ইউজ করে উইল বি গোয়িং অন ইউজ করব। দ্যাট মিনস মেয়েটা যেহেতু নেক্সট মান্থ বা পরবর্তী মাসে প্যারিস যাচ্ছে, তার মানে এখন থেকে কি তার প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে বিজনেস ট্রিপের জন্য। তো যেহেতু প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে, মেয়েটা অলরেডি বিজনেস ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, এই জন্য আমরা এখানে লিখব শি উইল বি গোয়িং অন এ বিজনেস ট্রিপ টু প্যারিস নেক্সট মান্থ। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দি ট্রেন ড্যাশ অ্যাট 3 PM। তার মানে 3টার সময় আমাদের ট্রেন কি করবে? ছেড়ে যাবে, তাই না? তো এটা কিন্তু একদম সাধারণ কি বলবো, ভবিষ্যৎকালকে বোঝায়। তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝাবে। তো আমরা সিম্পলি এখানে দিতে পারি দি ট্রেন উইল লিভ অ্যাট 3 PM। তারপরে আরেকটা এক্সাম্পল দেখো, এখানে দেওয়া আছে উইথ হ্যাশ দ্য প্রজেক্ট প্রেজেন্টেশন অন ফ্রাইডে। তার মানে আমরা ফ্রাইডে বা পরবর্তী কোনো একটা শুক্রবারে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন শেষ করব, তাই না? ফিনিশ করব। তো এই যে প্রজেক্টের প্রেজেন্টেশনটা যে ফিনিশ করব, এটার কাজ কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা নেক্সট কোনো একটা শুক্রবারে এটা আমরা সাবমিট করব। তো যেহেতু আমরা কাজ করছি, তার মানে এটা কি হবে? অবশ্যই উইল বি ফিনিশিং হবে। তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে কাজ করবে। তাহলে আমি বলতে পারি উই উইল বি ফিনিশিং দ্য প্রজেক্ট প্রেজেন্টেশন অন ফ্রাইডে। দ্যাট মিনস আমরা শুক্রবারের মধ্যেই আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশনটা কমপ্লিট করে ফেলব। তো এই ছিল আমাদের কতগুলো ক্র্যাশ চ্যালেঞ্জ ফিউচার টেন্স নিয়ে, এবং আমার মনে হয় তোমরা সবাই সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। তাই তোমাদের সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy।
তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।